প্রাথমিক ভিত্তি ছিল, আমি এভাবে বলবো, মানব জমিনের একটা রিপোর্ট। এটাকে অনেকে নাকচ করছিলেন, কেউ এটাকে সঠিক বলে মনে করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ডক্টর ইউনূস পদত্যাগ করার সম্ভাবনা আছে, তিনি এমন কিছু ভাবছেনও। বিস্তারিত কথা বলতে চাই, শুরুতেই একটা কথা বলে রাখা ভালো, মানে এটাকে আমরা কিভাবে দেখব, এটা দুটোর বিষয়ের একটা, দুটোই খুব ভয়ঙ্কর। একটা হচ্ছে ডক্টর ইউনূস অতি চালাকি করছেন আইদা, অথবা তিনি যা করছেন এটা অত্যন্ত শিশুতোষ কাজ করছেন। দুটোর কোনোটাই ভালো না। কেন? এই আমার কাছে এই দুটো অপশনের বাইরে আর কিছু নাই, সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে আমি জানি না আমার এই ভিডিও ডক্টর ইউনূসের কাছে পৌঁছবে কিনা, সেটা যদি পৌঁছে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তার প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভের জায়গা নেই, আমি তাকে প্রধান উপদেষ্টা হিসাবে দেখছি, তার প্রতি যে শ্রদ্ধা ছিল সেটা আছে, থাকবে। এই সরকারকে আমি এখনো ওন করি, এখনো যা বলছি আমি আমার প্রধান উপদেষ্টাকে বলছি, আমি ওন করি এই সরকারকে, এখনো ওন করি। কিন্তু আস্তে আস্তে আমি আরো টাফ ক্রিটিক্যাল হয়ে উঠছি, কারণ এই সরকার যে পথে হাঁটা দিয়েছে এবং তার নেতৃত্বে থাকা ডক্টর ইউনূস, এটা আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে ফেলবে। সো আমাদেরকে কথা বলতে হবে। দীর্ঘদিন থেকে তেমন কোনো সমালোচনাই করি না, ফর মান্থস আস্তে আস্তে করতে শুরু করেছি এবং অবশ্যই খুবই সফটভাবে চেষ্টা করেছি, কিন্তু এখন আসলে আমাদের কঠোর হওয়ার সময় সম্ভবত চলে এসছে। বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, সেখানেই জনাব নাহিদ ইসলাম কথা বলেছেন। তার আগে একটা কথা বলে রাখা জরুরি, নাহিদ ইসলাম দেখা করতে পারলেন এবং তাকে তিনি বললেন, এবং নাহিদ ইসলাম এসে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন, তার মানে ডক্টর ইউনূস চেয়েছেন এই কথাগুলো মাঠে যাক। খুব সোজা সাপটা কথা। না চাইলে জনাব নাহিদ ইসলাম একান্তে যে বৈঠক হবে সে বৈঠকের খবর জানানোর কোনো কারণ ছিল না। উনি জানিয়েছেন, মানে ডক্টর ইউনূস তাকে ডেকে খবরটা মাঠে দিয়েছেন। এবং আবার জনাব নাহিদ ইসলাম, কারণ কেন এই দলটা, কেন উনি একটা রাজনৈতিক দল করেন এখন, নিয়োগকর্তা, সেই শিশুতোষ কথাটা আবারও এক সময় আবেগের বশে বলে ফেলেছেন, কিন্তু উনি যদি একই চক্রে ঘুরপাক খান এটা ভালো কিছু না। যাই হোক, আমি রিপোর্টটার প্রায় পুরো অংশ পড়ব, কারণ প্রতিটা জায়গায় এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেটার ভিত্তিতে কথা বলতে চাই। নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলছেন, দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনেছি, তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং উনি এই ধরনের পরিস্থিতিতে কাজ নাও করতে পারেন, আলাপ করেছেন। কিভাবে, আমি এক্সাক্ট ভাষাটা নাহিদ ইসলামের বরাতে বলছি। বিবিসি বাংলাকে নাহিদ বলছেন, স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর, দেশের পরিবর্তন, সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় নাও পৌঁছাতে পারো। ইসলাম মানে নাহিদ ইসলাম বলছেন, প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে তিনি আহ্বান জানিয়েছেন, এটা বললেন। প্রধান উপদেষ্টাকে নাহিদ ইসলাম বলছেন, আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন, সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন। প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানাচ্ছেন জনাব নাহিদ ইসলাম। বিবিসি বাংলাকে তিনি বলেন, হ্যাঁ যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কি লাভ। তারপর তিনি স্পষ্টভাবে বলছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি। উনি বলেছেন উনি এই বিষয়ে ভাবতেছেন, ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না। পদত্যাগের বিষয়ে তার মনোভাবের কথা হচ্ছে এরকম, এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়, ওই আস্থার জায়গায়, আশ্বাসের জায়গায় না পাইলে উনি থাকবেন কেন? এই হচ্ছে জনাব নাহিদ ইসলামের বক্তব্য। তিনি দেখা করার পর আবারও সেই পুরনো কথা, নাহিদ ইসলামকে ডাকছেন, তার সাথে কথা বলছেন, নিয়োগকর্তাদের, তারাই নিয়োগকর্তা। খুবই খুবই অন্যায় পদক্ষেপ। উনি যদি এই কাজ করতেন, তাত্ত্বিকভাবে বলছি, সবচেয়ে সুন্দর হতে পারতো, তিনি এই মুহূর্তে সব দলকে ডাকতে পারতেন, ডেকে তার যদি ক্ষোভ অভিমান থেকে থাকে সবাইকে বলতে পারতেন। কিন্তু এখনো সেই নিয়োগকর্তার ঘুরপাক তিনি খাচ্ছেন, এবং এটা করে করে এই স্টুডেন্টদেরকে উনি নষ্ট করেছেন। এসব বলে বলে তারা মনে করেছে তারা যে কোনো কিছু করতে পারে, অ্যান্ড দে স্টার্টেড ডুইং দ্যাট। যাই হোক, দুটো ব্যাখ্যা, কি আসলে তিনি চাইছেন দুটো শুরুতেই বলে দিয়েছি। আয়দা এটা একটা অতি চালাকি। অতি চালাকি কিরকম, যে তিনি
এখন এক ধরনের হোস্টেজ করতে চাইছেন আমাদেরকে। এই তথ্যটা দিল। সত্যিকার অর্থেই তিনি যদি এখন পদত্যাগ করে বসেন, এটা আমাদের দেশের জন্য ভালো কিছু হবে না, খুবই খারাপ হবে। সো উনি জনাব নাহিদ ইসলামের মাধ্যমে এটা বাজারে ছাড়লেন, ছেড়ে এটা করলেন সো দ্যাট উনি যা যা চান চোখ বন্ধ করে সবাই সবকিছু মেনে নেয়। সরি, ডক্টর ইউনূস ডিজাস্টারাস সিদ্ধান্ত নিয়েছেন একটার পর একটা। উনি দেশটাকে ন্যূনতম আমি সবকিছু মাথায় রেখে বলছি, শেখ হাসিনা দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কত ধ্বংসস্তূপে পরিণত করেছে এটা ডক্টর ইউনূসের চাইতে আমি অ্যাটলিস্ট বেটার জানি। ইয়াস, উনি এখন ভেতরে গিয়ে দেখছেন, এর আগ থেকে প্রতি খুঁটিনাটির খোঁজ খবর রেখেছি। উনি একটা বিশ্ব ব্যক্তিত্ব, খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। উনি এইসব খোঁজ খবর দেশের এত রাখেননি। শেখ হাসিনা ওনাকে দাবড়ানো শুরু না করলে তিনি আর খুব বেশি রাখতেন না, আমরা রেখেছি। সো এই শেখ হাসিনার এই ডিস্ট্রাক্টেড বাংলাদেশেও, তার কর্তৃক ডিস্ট্রাক্টেড বাংলাদেশেও এর চেয়ে অনেক ভালো কিছু করার সুযোগ ছিল, কিন্তু হয়নি। তার ব্যর্থতা অথবা তার টিম তিনি ঠিকমতো কন্ট্রোল করতে পারেননি, অথবা তিনি এর পার্ট হয়েছেন। ফলে যে কথাটা বলতে চাইছি যে এই পারফরমেন্স সরিয়ে রাখি, কিন্তু তিনি এখন বলছেন যে তিনি চলে যেতে পারেন সো দ্যাট উনি যা যা করছেন ওনার সব ভুল সহ ওনাকে উনি অ্যাটলিস্ট যে টাইম ফ্রেমের কথা বলছে সেই পর্যন্ত রাখতে হবে। এভাবে হতে পারে না, কারণ ওনার ভুল আমাদের চরম সংকট তৈরি করছে আমাদের জীবনে, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তায়, এবং সত্যিকার অর্থে আমাদের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের আগে আমাদের সার্বভৌমত্ব নিয়ে ঝুঁকি আছে, সংকট আছে, প্রশ্ন আছে। সুতরাং ওনাকে ব্ল্যাঙ্কেট চেক দেওয়া যাবে না, কিন্তু এই পদত্যাগের ব্যাপারটা বলে উনি এই ব্ল্যাঙ্ক চেকটা চাইছেন সম্ভবত। এটা অতি চালাকি যদি এটা সত্য হয়ে থাকে। আরেকটা অপশন হচ্ছে তিনি সত্যিই বিরক্ত এবং তিনি সত্যিই চলে যেতে চান, ওনারা ভাল লাগছে না তিনি যদি করতে না পারেন। মানে এটা ছেলে খেলা। আমরা যদি এই প্রশ্ন করি, আমি এখন অনেক স্মৃতি আসে, দু একটা কথা একটু যোগও করতে চাই। আগে এই ভাষায় বলিনি, আমি আবারও ক্ষমা চেয়ে ভাষাগুলো ব্যবহার করছি, কিন্তু আমি আই ওয়ান্ট টু স্পিক মাই হার্ট। দীর্ঘদিন এটা রেস্ট্রিক্ট করেছি। যারা নুরুল কবিরের সাথে তিনি একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করেছিলেন নুরুল কবির যে আপনাদের অনেকের বিরুদ্ধে সমালোচনা আছে, তাদের ব্যাপারে পরিবর্তন বা অন্য কোনো পদক্ষেপ কি নেবেন, তখন তিনি বলছেন ওদের কি সমালোচনা করবো, আমি নিজেই তো শিখছি, আমি নিজেই তো পারি না, আমি নিজেই তো অনেক কিছু পারি না। তার ইনএফিসিয়েন্সির কথা বলছেন, এবং একটা পর্যায়ে তিনি বলছেন আমরা করছি, যেটা লেগে যায়, যেটা লাগবে না, যদি না লাগে আমাদের কপাল খারাপ। উনি আমাদের কপাল খারাপ ব্যাপার শব্দটা ব্যবহার করেছেন। একটা দেশকে নিয়ে একটা মানুষের কত ছেলে খেলার টেন্ডেন্সি এই ভাষ্যগুলো থেকে বোঝা যায়। আমরা তার সরলভাবে এই কথাগুলো বলাকে প্রশংসা করি, কিন্তু তার ভেতরে তো এই জিনিসটা আছে। তো এখনো তো ওনার হঠাৎ করে ইচ্ছা হলো, আমরা ছোটবেলায় বলতাম না খেলমু না, উনি এখন রিজাইন করে চলে যাবেন, যেহেতু উনি যেটা করতে চেয়েছিলেন পারেননি। আমি কাগজে কলমে ধরে নেই যে ন্যূনতম সংস্কারও যদি না হয়, তার কি এখন চলে যাওয়া দেশের এই টার্ময়েলের টাইমে কোনোভাবে উচিত? একজন ক্যাপ্টেন তার জাহাজ ফেলে চলে যেতে পারেন? আমরা টাইটানিক সিনেমাটা যখন প্রথম দেখি, তখন খুব ছোটবেলায় দেখা, অনেক খুব ছোট না, তখন আমরা বুঝতে শিখেছি। তখন এই সিনেমাটা খুব বিখ্যাত, কিন্তু ওই তথ্যটা জানতাম না, তখন ওই সিনেমার সূত্রে আমরা জানতে পেরেছি। সেটা হলো জাহাজের ক্যাপ্টেন ইজ দ্য লাস্ট পার্সন। জাহাজ যখন ডুবতে থাকে, সবাই চলে যাওয়া সম্ভব হলে তিনি যাবেন, সর্বশেষ মানুষ। এবং ওই জাহাজের মধ্যে ক্যাপ্টেনকে সব তদারক করতে দেখি, আমরা ডুবে যেতে দেখি। আর আমাদের এমন একজন ক্যাপ্টেন আছেন, উনি জাহাজকে ঝড়ের মধ্যে ফেলে দিয়ে চলে যেতে চান। ওনার তো পৃথিবী আছে, সারা পৃথিবী বসে আছে ওনাকে রেসপেক্ট করার জন্য। উনি আমাদেরকে উদ্ধার করতে এসেছিলেন, এখন আর ভালো লাগছে না, কারণ উনি যা যা করতে চেয়েছেন, যেভাবে করতে চেয়েছেন, সেভাবে উনি পারছেন না বলে চলে যাচ্ছেন। আমি তর্কের খাতিরে ধরে নেই যে তিনি যা যা করতে চেয়েছেন প্রত্যেকটা নিখুঁত কাজ ছিল, প্রত্যেকটা সঠিক কাজ ছিল, আমি তা মনে করি না, কিন্তু তর্কের খাতিরে ধরে নিলাম। এবং প্রেক্ষাপট এমন তৈরি হয়েছে তিনি অনেক কিছু করতে পারবেন না, তারপরও কি ওনার পদত্যাগ করতে চাওয়া উচিত জাতির এই ধরনের একটা সময়ে? ওনাকে একটা মাত্র যোগ্যতা, আমি আবারও বলি, 5 তারিখে যদি ফেরত যেতে, আমি একটা মাত্র যোগ্যতার জন্য আমি আবারও তাকে চাইবো, সেটা হচ্ছে উনি একটা বিরাট বটবৃক্ষের মতো ছায়া, আমাদের অনেক ঝুঁকি থেকে উনি বাঁচিয়ে দিতে পারেন। যদিও দেশের অভ্যন্তরে আমাদের সলিডারিটি ধরে রাখার ক্ষেত্রে তার শোচনীয় ব্যর্থতা আছে। উনি শেষ মুহূর্তে ওই যে নাহিদ ইসলামকে ডেকে আবার পরস্পরের মধ্যে সংঘাতের বীজ রোপণ করছেন। তিনি যে কারণে বায়াসড, এই কথাটা বারবার বলতে চাই না, ইকোনমিক টাইমসকে তিনি এমন কথা বলেছেন, তাতে বোঝা যায় তিনি ওদের শুভাকাঙ্ক্ষী শুধু নন, তাদের প্রতি তার বায়াস আছে।
যাই হোক, তিনি যেটা করেছেন, এটা যখন এগুলো করতে যাচ্ছেন, ওনার উচিত ছিল সবাইকে ডেকে এগুলো নিয়ে কথা বলা, এবং সবচেয়ে জরুরি কথা যেটা বলছিলাম, কারো কথা কেউ যদি তাকে না শোনেন, তার কোনো কথাও যদি না হয়, দেশটাকে অন্তত নির্বাচন পর্যন্ত একটা জায়গায় নিয়ে নির্বাচন করিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে দিয়ে যাওয়া। আমরা প্রত্যেকে যখন কোনো কাজ করতে যাই, আমার কাজের পরিকল্পনা সবসময় পূর্ণ হয় না। তো ডক্টর ইউনূসের কি হয়েছে? উনি একটা দল গঠন করে বাংলাদেশের ক্ষমতা নিতে চেয়েছেন না, দল মানে নির্বাচনের মাধ্যমে ১-১১ সময় সারা পাননি তো, হয়নি তো। ওনার মতো এত বিরাট ব্যক্তিত্ব যখন নতুন মাত্র নোবেল পেয়েছেন, অনেকে মনে করেছিল সবাই খুব হুমড়ি খেয়ে পড়বে, পড়েনি তো। প্রত্যেকেরই চাওয়া সবসময় পূর্ণ হবে, নট নেসেসারিলি। আমি তা খুব বুঝি, দুঃখ বুঝি, কিন্তু উনি চলে যেতে চান, এটা হতে পারে না যদি মানে আন্তরিকভাবে, যদি কৌশলের অংশ না হয়। এটা আন্তরিকভাবে হলে এটা খুবই খুবই শিশুতোষ কাজ। আমাদের এই টার্মোইলের টাইমে এরকম শিশুতোষ মানসিকতার একজন মানুষকে আমরা চাই না, কোনোভাবেই মনে করি না, কোনোভাবেই চাই না। আমাদের প্রধান উপদেষ্টা এভাবে আমাদের ছেড়ে যাবেন, ছেড়ে যেতে পারেন, তার সব ইচ্ছা যদি অপূর্ণও থাকে। আমরা জানি তার যাওয়ার বহু জায়গা আছে, তার করার অনেক কিছু আছে। আমি আগেও বলেছি, আমি এখনো মনে করি আমাদের এই দায়িত্ব নিয়ে তিনি রাদার আমাদেরকে উদ্ধার করেছেন। তার পাওয়ার কিছু ছিল না, আমাদেরকে উদ্ধার করেছেন, আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদেরকে ন্যূনতম একটা জায়গায়, সেই জায়গাটা হয়তো তার ডিজায়ার না, সেই জায়গাটা হয়তো অত ভালো না যতটা ভালো হতে পারত, কিন্তু আমাদেরকে একটা জায়গায় ওনাকে রেখে যেতে হবে। তো ফলে আমি আশা করি অতি চালাকি বা শিশুতোষ কাজ কোনোটাই হবে না। ওনার যেটা এই মুহূর্তে উচিত, যে কাজটা উনি নাহিদ ইসলামকে নিয়ে করলেন, ওনার যদি দুঃখ ক্ষোভ যাই থাকে, উনি আমাদের মানে অনেক রাজনৈতিক নেতারও পিতৃতুল্য, সিনিয়র যারা রাজনৈতিক নেতা আছে অনেকেরই, ওনাকে এই দেশ এভাবেই দেখে। সবাইকে ডাকা, সবার সামনে উনি সরাসরি কথা বলতে পারেন। আমি প্রায় বলি, আমার নিজেরই অভিজ্ঞতা আছে, আমি তার মতো কমিউনিকেটর আমার জীবনে দেখি নাই। এত সহজে, এত চমৎকারভাবে মানুষকে আপন করে নেওয়া, মানুষের সাথে সব কথা বলে ফেলতে পারা, মুহূর্তের মধ্যে অতি পরিচিতর মতো হওয়া। সো উনি কেন এই কমিউনিকেটগুলো করছিলেন? সবার সামনে, সব দলকে ডাকুক। চিন্ময়ের ঘটনার পর যেভাবে ডেকেছিল, ক্লোজড, অনেক প্রতিনিধি না, একজন করে ডাকুক, দরকার হয় টপ। সো একটা ক্লোজ ছোট গ্রুপে উনি কথা বলুক, না কষ্টের কথা বলুন, দুঃখের কথা বলুন, না চাওয়ার কথা বলুন, সবাইকে নিয়ে মিটমাট করানোর কথা বলুন। তিনি নাকি নাহিদকে বলছেন তোমরা ঠিক করো না, এই সময় একজন অভিভাবকের মতো এই কাজটা ওনাকে করতে হবে, নিজে করতে হবে, কাউকে দায়িত্ব দিয়েও না। আমি আবারও বলছি, তার মতো মোটিভেটর, তার মতো কমিউনিকেটর আমি আমার জীবনে দেখি নাই। বাস্তবে আর কোথাও আছে কিনা, আমি বাস্তবে সরাসরি কথা বলছি না, বাইরেও বহু মানুষ আমি দেখেছি, আমি ওনার মতো দেখি নাই। সো হি ইজ দ্য রাইট পারসন টু ডু দ্যাট। উনি তাই করবেন এবং আমাদের ছেড়ে যাবেন না। এই জাহাজ যদি ডোবে, উনি সহ ডুববেন, ওনাকে সহ ডুবতে হবে। তবে আমি বিশ্বাস করি উনি এই জাহাজের ক্যাপ্টেন্সি যদি ধরে রাখেন, ক্যাপ্টেন যদি থেকে যান, জাহাজটা যত সহজে, যত ভালোভাবে গন্তব্যে যেতে পারত, ওনার অদক্ষতা, ব্যর্থতা বা ওনার টিমটা ঠিক না হওয়ার কারণে সেটা হয়তো হয়ে উঠবে না, কিন্তু আমরা অন্তত মোটামুটি একটা জায়গায় যেতে পারবো। জাহাজটা অন্তত ডুববে না, আমরা টার্ময়েলের মধ্যে দিয়ে হয়তো যাব, কিন্তু জাহাজটা ডুববে না। ডক্টর ইউনূস কোনোভাবেই পদত্যাগ করতে পারেন না। এটা অন্যায় হবে, অনৈতিক হবে, ভীষণ অনৈতিক হবে। একটা কিউরিয়াস ডিবেট আমাদের পলিটিক্যাল স্ফিয়ারে শুরু হয়েছে। ডিবেটটা আরও আগে ছিল, ইনফ্যাক্ট এখানে অনেকগুলো পক্ষ আসলে অতটা পার্টিসিপেট করেনি, কিন্তু এই ডিবেটে এখন আমাদের রাজনীতির ময়দানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিএনপি তারা প্রবেশ করেছে। সেটা হচ্ছে এই সরকার নির্বাচিত নাকি নির্বাচিত নয়। এই আলাপটা দীর্ঘদিন থেকে করছেন জনাব ফরহাদ মজহার। আমি দুদিন আগেই একটা ভিডিওতে এই ব্যাপারে কথা বলেছি, তিনি যে যুক্তির ভিত্তিতে এই কথা বলেন, কিন্তু একটা নতুন ডাইমেনশন তৈরি হয়েছে। কারণ তিনি যে অনুষ্ঠানে কিছুদিন আগে আবার কিছু কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন নির্বাচন দিয়ে গণতন্ত্র হয় না, সেখানে লুটেরারা ক্ষমতায় আসে, উনি এটার ব্যাখ্যাও দিয়েছেন, সেটা নিয়েও হয়তো কথা বলবো পরে কখনো। কিন্তু সেই একই অনুষ্ঠানে ফরিদা আক্তার, তার স্ত্রী, যেন ফরহাদ মজহার যখন কথাগুলো বলছিলেন, তখন আসলে অনেকের মাথায় এই প্রশ্নটা এসছে, যেহেতু তার স্ত্রী এই সরকারের একটা অংশ, সুতরাং তিনি যখন বাইরে থেকে কথাগুলো বলেন, দুজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, কোনো সন্দেহ নেই, এবং ফরিদা আক্তারকে আমরা তার স্বীয় কাজের জন্যই চিনি। আমি অন্তত অনেক পরে জেনেছি তাদের এই ব্যক্তিগত সম্পর্কের কথা। আমি ফরহাদ মজহারকেও চিনেছি তার কীর্তির জন্য, তার কাজের জন্য, একইভাবে আমি ফরিদা আপাকেও
ঠিক তার কাজের জন্যই চিনেছি। অনেক গুরুত্বপূর্ণ লেখা উনি একটা সময় যখন লিখতেন, আমি অনেক কিছু শিখেছিও। সো আমি আলাদাভাবেই তাদেরকে চিনি, কিন্তু তারপরও যেহেতু তাদের একটা সম্পর্ক আছে, সেটা নিয়ে কেউ কেউ বলছিলেন যে জনাব ফরহাদ মজহার যখন এই সরকারকে ক্ষমতায় দীর্ঘদিন রাখার কথা বলেন এবং নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেন, তখন সেটা খানিকটা হলেও প্রবলেম তৈরি করে। যাই হোক, সেই অনুষ্ঠানে ফরিদা আক্তার কথা বলেছেন। তিনি বলছেন এভাবে, আমরা অনির্বাচিত, এই কথা কে বলল? আমাদেরকে তো ছাত্ররা, জনতা, যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই রাষ্ট্র গঠন করেছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। কাজে আমাদের দায়িত্ব হলো তাদের যে চাহিদা সেটা মেটানো। উনি সেই চাহিদার প্রসঙ্গে পরে বলেছেন যে আওয়ামী লীগের বিচার এটার হলো মূল ব্যাপার, এরকম বলেছেন। মজার ব্যাপার হচ্ছে, এর পরপরই বলা যায় বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা জনাব সালাউদ্দিন আহমেদ এটার প্রতিবাদ করেছেন এবং একটা হেডলাইন এরকম, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে। বিএনপি নেতা সালাউদ্দিন বলছেন এরকম একটা কথা। তার বক্তব্যটা এরকম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা যখন প্রতিশ্রুত নির্বাচনের জন্য বিএনপি রোডম্যাপ দাবি করছে, তখন বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় যে জনগণ নাকি তাদের 5 বছরের জন্য চায়। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি, সেটা উনি দেখেননি, উইচ ইজ রাইট, যে তিনি যখন বলছেন জনগণ 5 বছর থাকতে বলছে, আর সেই তুলনায় তাকে ক্ষমতা থেকে যেতে বলেছে আরও অনেক বেশি। যাই হোক, এরপর তিনি ফরিদা আক্তারের কথাকে অ্যাড্রেস করছেন। জনাব সালাউদ্দিন বলেন, কালকে আমাদের ফরিদা আপা, একজন উপদেষ্টা, আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক, সেজন্য আমি সমালোচনা কম করতে চাই। বললেন ওনারা নাকি নির্বাচিত হয়েছেন। কিভাবে? গণঅভ্যুত্থানের মাধ্যমে ওনাদের নির্বাচিত করেছেন জনগণ, তাহলে এদেশে নির্বাচন কমিশন আছে কেন? সালাউদ্দিন আহমেদ আরও বলেন, যদি রাস্তার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সেটা অবশ্যই এদেশের মানুষের কামনা, কিন্তু একটা নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। এই হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য। এবং আমি যেটা বলেছি সেটা এখন দুটো পক্ষ আসলে এই ডিবেটে সরাসরি নামলো, আমরা এভাবে বলবো। ফরিদা আক্তার সরকারের একজন উপদেষ্টা, এবং এটাকে ঠিক ব্যক্তিগত মতামত আমরা এভাবে না দেখে রাদার সরকারের এক ধরনের অবস্থান আছে আমরা বলতে পারি, কারণ তার এই বক্তব্যের পর সরকারের দিক থেকে কোনো ক্ল্যারিফিকেশন দেওয়া হয়নি বা এটাকে তার ব্যক্তিগত মন্তব্য বা এই ধরনের কিছু বলাও হয়নি। সো আমরা ধরে নিতে পারি যে সরকার এই বক্তব্য ওন করছে, হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সরকার নির্বাচিত কিনা। মানে ফরহাদ মজহার দীর্ঘদিন থেকে যে কথাটা বলে আসছেন সেটা হলো, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমেই আসলে একটা ম্যান্ডেট, এর যারা গণ অভ্যুত্থানের অংশ, যারা গণ অভ্যুত্থানের প্রধান শক্তি, তাদের মতৈক্যের ভিত্তিতে তৈরি হওয়া সরকারটি আসলে নির্বাচিত সরকার, এবং উনি এটাকে গণতান্ত্রিক সরকার এভাবেও বলতে চান। এখন প্রশ্নটা হচ্ছে, এটাকে আমরা নির্বাচিত সরকারের মতো করে দেখব কিনা, আর এটা একেবারেই জাস্ট একটা কেয়ারটেকার সরকার কিনা। মানে আমি প্রথম থেকেই এই ধরনের একটা ডিবেটের মতো দেখেছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা আসলে ঠিক মাঝামাঝি একটা জিনিস। এই সরকার নির্বাচিতভাবে বলা মনে হয় ঠিক হবে না, এটা নির্বাচিত সরকার এভাবে না বলে রাদার আমরা এভাবে বলতে পারি এই সরকারের ম্যান্ডেট আছে। আমি এটা বিশ্বাস করি, আমি প্রথম দিন থেকে এই কথা বলছি। এই সরকার 1-11 সরকার না, 1-11 সরকারের সাথে একটা সুনির্দিষ্ট পার্থক্য আছে, কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখেছি এই সরকারের অনেকেই নিজেদেরকে ঠিক কেয়ারটেকার সরকারের মতোই হয়তো মনে করেছেন। এই সরকারের কিন্তু ম্যান্ডেট আছে, এটা একটা ভীষণ রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকার, যেই সরকারকে প্রত্যেকটা পক্ষ গণ অভ্যুত্থানে যারা যারা ছিলেন, যে ছাত্ররা সামনে ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দল ছিল, প্রত্যেকে এই সরকারটাকে এন্ডোর্স করেছে। সুতরাং সবার একেবারে ঐক্যমতের একটা সরকার, সেই অর্থে এটা 1-11 থেকে একেবারেই আলাদা। 1-11 আসলে মূলত একটা সামরিক অভ্যুত্থান ছিল, যার একটা সিভিলিয়ান ফেস ছিল, যেখানে সামরিক বাহিনী সরাসরি ক্ষমতা নেয়নি, কিন্তু এটার পেছনের মূল ফোর্স বা একমাত্র ফোর্স ছিল সেনাবাহিনী। কারণ আমরা 1-11 আশপাশের সময়টা যদি দেখি, রাজপথে জনগণের কোনো রকম কোনো পার্টিসিপেশন, জনগণ সরিয়ে রাখি, গণ অভ্যুত্থান বাদ দেই, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ওই সময় আওয়ামী লীগও মাঠে তেমন কিছু করছিল না। তারা জাস্ট এরশাদের মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে তারা মনোনয়ন উইথড্র করছিল, তাতে বাংলাদেশের 22 জানুয়ারি যে নির্বাচন ছিল সেটা একতরফা একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই 1-11 ঘটে। এটা একটা মিলিটারি ইন্টারভেনশন। সুতরাং ওই সরকার যেটা এসছে সেটা জনগণের সম্মতির সরকার ছিল না। যদিও আমি আগেও একদিন বলেছি, আমি খুব ভালোভাবে মনে করতে পারি ওই সময়টা আমি এটা বোঝার মতো যথেষ্ট বয়সে ছিলাম, ফলে এটা মনে করতে পারি
যে খুব সমর্থন করেছিল মানুষ ওই সরকারকে, ভীষণ সমর্থন করেছিল, মানুষ ওটার পক্ষে খুব সিরিয়াসলি দাঁড়িয়েছিল আমার মনে পড়ে, অন্তত শুরুর বেশ কিছুদিন, বেশ কয়েক মাস। যাই হোক, সেটা সম্মতির সরকার না, এটা জনগণের সম্মতির সরকার। সুতরাং এর অবশ্যই এক ধরনের ম্যান্ডেট আছে, একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে, সেই ম্যান্ডেট এই সরকারের আছে। ফলে একটা কেয়ারটেকার সরকার যা যা করতে পারার কথা, এই সরকার তার চাইতে বেশি কিছু করতে পারে বা তার নিজেরও একটা স্টেক থাকতে পারে, এটা হওয়া অসম্ভব না। কিন্তু তাই বলে এটা একটা নির্বাচিত সরকারের বিকল্প হিসাবে দাঁড় করানোর চেষ্টাটা কিন্তু ভুল। যতই বলি না কেন, এই সরকারকে সরকার নিজেই অন্তর্বর্তীকালীন সরকার বলছে, সরকার নিজেই বলছে এটা একটা ইন্টারিম সরকার। তার মানে বাংলাদেশের দুটো রেগুলার সরকারের মাঝে এটা একটা অন্তর্বর্তী সরকার। অবশ্যই এটা তত্ত্বাবধায়ক সরকারের, আমাদের আগে এই ১/১১ আগে অন্যান্য সময় যে সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ছিল, যারা শুধু রুটিন কাজ করবে আর কিছু করবে না, এই সরকারের ম্যান্ডেট তার চাইতে বেশি বলে আমি বিশ্বাস করি। কিন্তু আবারও বলছি, এটাকে একটা গণতান্ত্রিক সরকার, এটাকে একটা নির্বাচিত সরকার বলে এটাকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার চেষ্টা, এই যে এখন নির্বাচিত বা গণতান্ত্রিক এই আলাপগুলো মূলত আসলে আসছে এই উদ্দেশ্যে যে সরকার অনেক লম্বা সময় যেন থেকে যায়, 5 বছর বা কারো মতে ডক্টর ইউনূস যতদিন তার আয়ু থাকে সেই রকম একটা সরকারে পরিণত করার চেষ্টা, এটা ভুল। এক্ষেত্রে আমি একটা জিনিস যোগ করব, আবার একই সাথে বিএনপি বা কেউ যদি এটাকে একেবারে একটা তত্ত্বাবধায়ক সরকার বলে মনে করে, সেটাও এই সরকারকে আন্ডার এস্টিমেট করা হয় আমি মনে করি। কিন্তু প্রধান উপদেষ্টা রাদার যা বলেছেন, আমি এটা তখনও পয়েন্ট আউট করেছি, আমি আবারও একটু বলতে চাই, প্রধান উপদেষ্টা রাদার এই সরকারকে এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারের মতো করেই সম্ভবত দেখেন। তিনি ডেইলি স্টারকে একটা সাক্ষাৎকারে, ডেইলি স্টার এই সাক্ষাৎকারে হেডলাইন করেছে এরকম, আমরা শুধু ফ্যাসিলিটেটর, কোনো শাসক না ডক্টর ইউনূস। আপনারা যে কেউ ইন্টারভিউটা ইউটিউবে পুরো পাওয়া যায়, দেখে নেবেন, পড়ে নিতে পারেন, তারা এটা পাবলিশও করেছে। পড়লেই দেখবেন যে এখানে আসলে সংস্কার প্রশ্নে সরকার তার নিজের কোনো স্টেক নাই, তারা আসলে দলগুলোকে নিয়ে বসবেন এবং তাদের চাওয়া মতোই যেখানে যেখানে মতৈক্য হবে সেখানে করবেন, তারা ফ্যাসিলিটেট করবেন। যদিও আমি আগেও বলেছি, এই সরকার যেহেতু একটা মানুষের সম্মতির, গণ অভ্যুত্থানের সব পক্ষের সম্মতির সরকার, এবং আমরা অনেকবার বলেছি এই কথা, বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণ সমর্থন নিয়ে তো আসলে আর কোনো সরকার আসেনি, আসবেও না। ভবিষ্যতে একটা নির্বাচন যদি হয়, তাতে অনেক বড় মেজরিটি পাওয়া দলও ইভেন 50% পপুলার ভোট পেতে কঠিন হয়ে যাবে। 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ যে ভূমিধ্বস বিজয় পেয়েছিল, এককভাবে 230 সিট পেয়েছিল, সেখানে সে 49% ভোট পেয়েছে। অথচ এই সরকারের পেছনে শুরুর দিকে, এখন আসলে আর এই সমর্থন অবশিষ্ট নেই, শুরুর দিকে যেটা ছিল আওয়ামী লীগের বেনিফিশিয়ারি গ্রুপটা ছাড়া, আওয়ামী লীগের যারা সত্যিকার আওয়ামী লীগ করেন, রাজনীতি সমর্থন করতেন এক সময়কার, তারাও এই সরকারের পেছনে ছিলেন। তার মানে খুব অল্প পার্সেন্টেজের বাইরে 80, 85, 90% মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছিল। তো এত বড় সমর্থনের সরকার তাদের ছিল, এতেও কোনো সন্দেহ নেই। সুতরাং তারা তাদের নিজস্ব কিছু স্টেক, নিজস্ব কিছু চিন্তা আছে, এটা তারা বলতেও পারতেন, কিন্তু প্রধান উপদেষ্টা নিজেকে সেই জায়গা থেকে শুরুতেই সরিয়ে নিয়েছেন, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। ফলে এই সরকারকে আমরা, মানে বটম লাইন যেটা, সেটা হচ্ছে এই সরকার অবশ্যই কিছু কাজ, এই যে সংস্কার করছে, সংস্কারের ব্যাপারে এই বিএনপি সহ অন্যান্য সব দল যে তার সাথে আলোচনা করছে, তার মানে তারা মেনেই নিয়েছে যে সরকারের তত্ত্বাবধায়কের চাইতে বেশি কিছু ম্যান্ডেট আছে এবং তারা আরও অনেক কাজ করার চেষ্টা করছেন, সেগুলোর প্রতিও সমর্থন আছে, আমরাও সবাই সমর্থন করি। কিন্তু নির্বাচিত বলা বা সরকার একটা গণতান্ত্রিক সরকার, কারণ হ্যাঁ আমি বলছি 80% সমর্থন আছে যখন সরকার তৈরি হয়েছে, কিন্তু 80% সমর্থন তাকে এই সময়ে দায়িত্ব নেওয়ার জন্য দেওয়া হয়েছে বলে আমি মনে করি। কারণ তা যদি হয়েই থাকে যে তারা সবাই 80% মানুষ এখনও চায়, দিনের শেষে তো নির্বাচন সেটা ডিসাইড করবে, তাই না? যদি সেটা হয়ে থাকে, যাই হোক, যে কথাটা বলছিলাম যে এই সরকারটা এই সময়ের জন্য তারা অবশ্যই একটা অন্তর্বর্তী সরকার, এটা টিপিক্যাল কেয়ারটেকার সরকার না, তারা কিছু কাজ করছে, করুক, কিন্তু তাদেরকে নির্বাচিত এবং গণতান্ত্রিক সরকার বলা সম্ভবত সেই সিনক্রোনাইজড প্ল্যানের পার্ট, এই পার্টটা আমরা কখনো যাতে হতে না দিই। কারণ বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যে ট্রান্সফরমেশন, তার জন্য একটা নির্বাচন লাগবেই। এটা নিয়ে অনেক কথা বলেছি, এটা নিয়ে অনেক গালি খাচ্ছি, কিন্তু এই কথাটা বলে যাব, আসলে ওটা লাগবেই, এবং ওটার মাধ্যমে যে সরকার আসবে, ভুল ত্রুটি সমস্যা সব কিছু সহ, সেটাই আমাদের সরকার। সেটার সমস্যা করলে তার বিরুদ্ধে কথা বলা, লড়াই করা, মাঠে নামা, যা যা লাগবে তাকে তার পরবর্তী নির্বাচনে ভোট না দিয়ে শাস্তি দেয়া, নতুন রাজনৈতিক দলকে সমর্থন দেয়া, নানান কিছু হতে পারে। এভাবে একটা ডেমোক্রেটিক সিস্টেম চলবে।
এভাবে আসলে কোনোভাবেই এই সরকারকে লম্বা করে টেনে নেওয়ার মতো কোনো রকম কোনো ন্যারেটিভ আমরা মাঠে দাঁড়াতে দিতে চাই না।